অত্যন্ত আনন্দের সাথে জানাই বেশ কিছুদিন পর আবার আমি আমার ইউটিউব চ্যানেল সোমনাথ ব্যানার্জি লেখাপড়াতে উপস্থিত হয়েছি। এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সমস্ত ছাত্রছাত্রীর কথা ভেবে ভূগোলের একটি সাজেশান নিয়ে এসেছি, যে সাজেশানে মান ৩ এবং মান ৫কে রাখা হয়েছে এবং এই সাজেশানটিতে গুরুত্ব দেওয়া হয়েছে পর্ষদের টেস্ট পেপারকে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারটিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব দেওয়া হয়েছে 2017 থেকে 2023 সালে আসা প্রশ্নগুলোকে। এবং এই সাজেশানটিকে কোনো অধ্যায় ওয়াইজ নয়, বোর্ডে যেমন দাগ নাম্বার অনুযায়ী প্রশ্ন আসবে সেই রকমভাবেই এটাকে সাজানোর চেষ্টা করেছি মাত্র। তোমরা দেখলে দেখতে পাবে বিভাগ ঘ দাগ নাম্বার 4-এর 1 টোটাল 10খানা প্রশ্ন দিয়ে সাজিয়েছি। যে 10টা প্রশ্নের প্রথম প্রশ্ন অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য, এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 3 নম্বরে দেখো, উষ্ণমরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, ব্যাখ্যা করো। এরপরে 8 নম্বরে আসো, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। পাশাপাশি এটাও পড়বে ঠিক এর বিপরীতটা, নদীর মোহনায়, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। 9, ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। আর 10, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। এই বিভাগ ঘ থেকে তোমরা যে প্রশ্নগুলি পাবে তার মধ্যে এই 5টা পড়লে একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে চেষ্টা করবে 10টা প্রশ্ন, যে 10টাকে সাজিয়ে দিলাম, সব কটাকে একবার চোখ বোলানো। এবার বিভাগ ঘয়ে আসো। এখানেও আমি 10খানা প্রশ্নকে রেখেছি, তবে আমার চোখে যে 3টেকে মার্ক করেছি এই 3টে অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে হয়েছে। যেমন বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো, পাশাপাশি 3 আর 4 আর এর গুরুত্ব, ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্য দ্বারা কিভাবে দূষিত হচ্ছে, এবং 6 নম্বরে দেখো পরিবেশের উপর বর্জ্য পদার্থের উৎস ও 3টি প্রভাব। তোমাদেরকে বারবার করে আমি এটা বলবো, মার্ক করা প্রশ্নগুলোর পাশাপাশি অন্য প্রশ্নগুলোকেও কিন্তু পড়ে যাবে। এবার দেখো বিভাগ ঘয়েরই 4-এর 3 নম্বর দাগে যে প্রশ্নটা থাকতে পারে, সেখানে কি থাকতে পারে, 1 থেকে 9-এর মধ্যে আমি 4টেকে ইম্পর্টেন্ট রেখেছি। 4 নম্বরে ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলো উল্লেখ করো। আর সাথে ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। ভারতের নগরায়নের প্রধান 3টে সমস্যা উল্লেখ করো। এটা 4-এর 3 নম্বর দাগ। আবারও 4-এর 4-এ যে প্রশ্নগুলো আসতে পারে, প্রথম প্রশ্ন, দূর সংবেদনের ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো, এর সুবিধা অসুবিধা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টে ব্যবহার উল্লেখ করো, এর গুরুত্ব এবং বৈশিষ্ট্য। 3 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টে কারণ বিশ্লেষণ করো। এই যে 4-এর 4 নম্বর দাগ, এখানে প্রথম 3টে আমি বললাম। এরপরে 6 আর 7-এ দেখো জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য, আর সাথে আছে উপগ্রহ চিত্রের প্রধান 3টে বৈশিষ্ট্য ও ব্যবহার সংক্ষেপে আলোচনা করো। এই যে 4 নম্বর দাগ থেকে যে প্রশ্নটি থাকবে, এই 5টার মধ্যে আমার মনে হচ্ছে কি একটা থাকতে পারে, তবে রিস্ক নেবে না, প্রত্যেকটাই একবার করে চোখ বুলিয়ে যাবে। এগুলো একটু বেশি ভালো করে পড়বে যেগুলো মার্ক করা আছে। এবার আমি চলে যাব মান 5-এ। তোমরা জানো যে 5 নম্বর প্রশ্ন, মানে 5 মার্কসের প্রশ্নে দুটো বিভাগ থেকে থাকে, একটা ভারত থেকে থাকে। তো আমরা আগের পার্টটা আগে বলে নিই। এখানে দেখো 5-এর 1-এর 1 দাগ, যেখানে আমি সাজিয়ে দিয়েছি 3টে প্রশ্ন। এর মধ্যে 3 নম্বর যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে হাইলাইট করা আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। এরপরে চলে যাও 5-এর 1-এর 2, হিমালয় ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ। এটা কিন্তু খুব 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 ভালো করে পড়বে। আর 5 নম্বরে দেখো পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। এর সাথে একটু চোখ বোলাবে বিভিন্ন প্রকার নিয়ত বায়ুর বিবরণ। 5-এর 1-এর 3, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এর সচিত্র বিবরণ দাও। 5-এর 1-এর 4, 5-এর 1-এর 4-এ দেখো
জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল ব্যাখ্যা করো। আর 5 দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এবার যদি ভারতের পার্টটা দেখি, সেখানে কিন্তু দেখব 5-এর 2-এই প্রশ্ন থাকবে, যেখানে 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পূর্ব পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। 5-এর প্রশ্নটা দেখো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। আর 5-এর 2-এ যে প্রশ্নগুলো থাকবে, সেখানে 1 থেকে 6টা, আমি 6টা প্রশ্নকে রেখেছি, যার মধ্যে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করো। এটা কি ইম্পর্টেন্ট। তবে তোমরা জানো যে চা হোক গম হোক, একটাকে যদি ভালো করে পড়া যায়, অন্য যে কোনো কিছু এলেই সেটা কিন্তু লেখা যাবে। এরপর চলে যাও 5-এর 2-এর 3, যেখানে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। আর এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলিকে ব্যাখ্যা করো। 5-এর 2-এর 4, যেখানে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই পর্যন্ত আরও দুটো আছে। 5-এর 2-এর 5, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। আর ভারতের জনসংখ্যা বন্টনে তারতম্যের 5টি কারণ আলোচনা করো। এগুলো 5 নাম্বারের জন্যে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং, যেগুলো 2017 থেকে 2023 সাল অবধি বারে বারে এসেছে, এবং পর্ষদ তার টেস্ট পেপারে, মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট এখানে আমি তুলে ধরেছি। এছাড়াও আমার চোখে মনে হয়েছে আরও কিছু প্রশ্ন এক্সট্রার মধ্যে রেখেছি। তোমরা দেখো, ঘনীভবন কাকে বলে, ঘনীভবনের বিভিন্ন রূপ, ওজোন স্তর বিনাশের কারণ ও প্রভাব, ভারতে জনসংখ্যা বিস্তারের নেতিবাচক প্রভাব, ইয়ারদাং, ওটা ইয়ারদাং হবে, ও জেউগানের মধ্যে পার্থক্য, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য, বর্জ্য ভরাটকরণ পদ্ধতি, ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা। এর মধ্যে কিন্তু আমি 2 আর 8কে বেশি ইম্পর্টেন্ট রেখেছি। ভারতে প্রায় বন্যার খরা দেখা যায় কেন, আয়ন বায়ু আর মৌসুমী বায়ুর মধ্যে পার্থক্য। দেখো, এই প্রশ্নগুলো তোমরা যেখানে পড়ো বা স্কুলে যাও, স্যার ম্যাডামরা তো গাইড করছেই, তার সাথে এটাকে একটু চোখ বুলিয়ে নিতে পারো। আর অবশ্যই তোমরা মাথায় রাখবে যে এই প্রশ্নগুলো যেগুলো মার্ক করা, শুধু এগুলোকে ভালো করে পড়বে তা না, এর সাথে যেগুলো আরও দিয়েছি ওগুলোকেও কিন্তু একটু চোখ বুলিয়ে যাবে। ধন্যবাদ।